হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা এই বছর অর্থাৎ যারা এবছর এএনএম এবং জিএনএম এবং এএনএম এক্সাম দেবে, তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আমি আগে একটা ক্লাস তোমাদের বায়োলজির করিয়েছি, আজকে তার সেকেন্ড ক্লাস, এবং আজকেই চেষ্টা করব তোমাদের এই অধ্যায়টি কমপ্লিট করে দেওয়ার। তো এখানে আমরা কি করছি, এখানে আমরা পাঠ্য বই লাইন বাই লাইন পড়ছি, একটাও লাইন কিন্তু বাদ দিচ্ছি না, এবং সেখান থেকে কোন জায়গা থেকে তোমাদের প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। তো তোমরা যদি PYQ দেখো তাহলে কিন্তু দেখতে পাবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু টেক্সট বই থেকে তোলা হয়েছে। তাই যদি কেউ 9 এবং 10-এর টেক্সট বই যদি লাইন বাই লাইন পড়াশুনো করে যায়, তাহলে কিন্তু তাকে কেউ আটকাতে পারবে না 100+ স্কোর করার জন্য। তোমরা নাম্বার বিভাজন আশা করি প্রত্যেকেই জেনে গেছো, যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, তোমরা ভিডিওটি দেখে নিও। এরপরে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে তোমাদের ফুল প্রিপারেশন কিন্তু তোমাদের একদম ফ্রিতে হয়ে যাবে। ফার্স্ট আমি বায়োলজি দিয়ে শুরু করেছি, দেন আমি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোও তোমাদের পুরো টেক্সট বই খুব ভালোভাবে নিখুঁতভাবে পড়িয়ে দেব। তোমরা যদি এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো তাহলে তোমাদের কিন্তু 100+ স্কোর কিন্তু কেউ আটকাতে পারবে না। তো বেশি কথা না বলে, তোমরা যদি আগের ক্লাস না দেখে থাকো তাহলে কিন্তু আগের ক্লাস দেখে নিও এবং খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেখানে যেখানে দাগ দিতে বলবো সেই জায়গাগুলোতে দাগ দেবে যদি বইটি থাকে, নয়তো কিন্তু খাতাতে নোট ডাউন করে নেবে। আগে আমরা এতদূর পর্যন্ত পড়েছিলাম, এবং আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিভাগ, অর্থাৎ ট্যাক্সোনমি সম্পর্কে জানবো। একটা সালে আমাদের ট্যাক্সোনমি থেকেও তোমাদের প্রশ্ন এসেছিল, যেটা এসেছিল কি না, ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন। ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন অবশ্যই আমরা জানবো। এখানে দেখো তোমাদের লেখাই রয়েছে অগাস্তিন পি দ্য কান্ডল এখানে প্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেছিলেন। তো ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ট্যাক্সাস এবং একটা হচ্ছে নমোস। এই ট্যাক্সাস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস এবং নমোস শব্দের অর্থ হচ্ছে বিধি বা নিয়ম। এগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা দাগ দেবে। এই ট্যাক্সোনমি যদি পুরো অর্থ আমরা জানি তাহলে কিন্তু এটা হচ্ছে বিন্যাস বিধি। ট্যাক্সোনমির ফুল অর্থ যদি আমরা জানতে চাই তাহলে এটা হবে কি না, বিন্যাস বিধি। নেক্সট দেখো, এখানে যে ট্যাক্সোনমির সংজ্ঞাটা দিয়েছেন, ঠিক আছে, সেখানে দেখো শ্রেণীবিন্যাস, নিয়ম, রীতিনীতি এগুলো কিন্তু এতটা ইম্পর্টেন্ট নয়, সংজ্ঞা কিন্তু এখানে আসে না। মেন এই যে ট্যাক্সোনমি শব্দটি কে ব্যবহার করেন এটা আসে। এরপরে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে যে এই যে সংজ্ঞাগুলো এগুলো কিন্তু মনে রাখার দরকার নেই, এগুলো তোমাদের আসবে না পরীক্ষায়। এরপরে দেখো তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো নিয়েই আলোচনা করব, যাতে তোমাদের তাড়াতাড়ি বইটা রিভিশন হয়ে যায়। এবার দেখো বৈদিক সাহিত্যে প্রায় 740টি উদ্ভিদ এবং দাঁড়াও একটু, সেট। হ্যাঁ দেখো, বলেছে যে বৈদিক সাহিত্যে প্রায় 740টি উদ্ভিদ এবং কত বলেছে, বৈদিক সাহিত্যে প্রায় 740টি উদ্ভিদ এবং 250টি প্রাণীর উল্লেখ করা হয়েছে। তবে ছন্দোগ্য উপনিষদে শ্রেণীবিন্যাস করার প্রয়াস লক্ষ্য করা যায়। তারা প্রাণীদের 3টি পর্যায়ে বিভক্ত করেছেন, একটা হচ্ছে জীবীজ, একটা হচ্ছে উদ্ভিজ, এগুলো কিন্তু আসে না। এই সসূত্র সংহিতায় সসূত্র জীবকে কি করেছেন, জীবকে স্থানাবর করেছেন, এবং এগুলোও আসে না তোমাদের। যেটা হচ্ছে গিয়ে তোমাদের মেন এখানে যেটা দেখো, হিপোক্রেটকে আমরা ওষুধের জনক বলে দেখি, হিপোক্রেট, এবং অ্যারিস্টটল হচ্ছেন গিয়ে প্রাণীবিদ্যার জনক, এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এবং উদ্ভিদবিদ্যার জনক হচ্ছে থিওফ্রাস্টাস। ঠিক আছে, এই 3টে জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি না, প্লিনি দ্য এল্ডার, ঠিক আছে, যার রচিত যে হিস্টোরিয়া নেচারিয়াস, এখানে কিন্তু এই জিনিসটা একটু তোমাদেরকে
মনে রাখতে হবে। আরেকটা দেখো ক্যারোলাস লিনিয়াস, এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে বিন্যাস বিধির জনক ক্যারোলাস লিনিয়াস। আর এখানে সেরকম ইম্পর্ট্যান্ট জিনিস নেই। নেক্সট দেখো তোমাদের ট্যাক্সোনমির উপাদান। ট্যাক্সোনমির মুখ্য উপাদান যদি আমরা বলি সেটা হচ্ছে শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। ওকে, এখানে দেখো শনাক্তকরণে কি বলা হয়েছে না বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে আমরা বলে থাকি শনাক্তকরণ। এখানে নামকরণ দেখো না গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে আমরা বলে থাকি নামকরণ। এরপরে দেখো ক্যারোলাস লিনিয়াস জীবের দ্বিপদ নামকরণ করেছিলেন। এখানে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস কিন্তু দ্বিপদ নামকরণ প্রথম প্রচলন করেছিলেন। গণ এবং প্রজাতি নিয়ে গঠিত জীবের নামকরণকে আমরা বলে থাকি দ্বিপদ নামকরণ। এটাও কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, যেখানে দেখো তোমাদের এই যে এই সমস্যাটা একটু হচ্ছে। আচ্ছা দাঁড়াও, দেখো তো এখানে যে এই যে দ্বিপদ নামকরণগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই যে লিনিয়াসকে আমরা বলে থাকি কি ট্যাক্সোনমির জনক বলে থাকি। আমের দ্বিপদ নামকরণ এখানে দেখো দেওয়া রয়েছে, আমের দ্বিপদ নামকরণ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ঠিক আছে, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এবং বলেছে দেখো লিবিও রোহিত, এটা কিন্তু তোমাদের রুই মাছের নামকরণ, ঠিক আছে। এই দ্বিপদ নামকরণগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। ওকে, আর যেটা রাখতে হবে দ্বিপদ নামকরণ প্রথম কে করেছিলেন প্রচলন, ক্যারোলাস লিনিয়াস করেছিলেন। এই গণ এবং প্রজাতি নিয়ে গঠিত জীবের নামকরণকে আমরা দ্বিপদ নামকরণ বলে থাকি। এবং শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে দেখো জীবদের বিভিন্ন গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে, অর্থাৎ পর্ব, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতি এভাবে যে আমরা বিন্যাস করে থাকি সেটাকে আমরা বলে থাকি শ্রেণীবিন্যাস। ওকে, দেখো এখানে ট্যাক্সোনমি কেন, এখানে বলেছে কেন্দ্রীয় ক্রান্তীয় অঞ্চল থেকে অধিক সংখ্যায় জীববৈচিত্র্যের সন্ধান পাওয়ার ফলে ইউরোপে আধুনিক ট্যাক্সোনমির সূচনা হয়েছিল। এই ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু পৃথিবীর অগণিত জীব থেকে তাদের পৃথকীকরণ ও শনাক্তকরণ, আর পরে জীবদের গোষ্ঠীভুক্তকরণ এবং জীবদের দ্বিপদ নামকরণ এবং শ্রেণীবদ্ধ গোষ্ঠীর নির্দিষ্ট রীতি মেনে সজ্জা। এখানে ট্যাক্সোনমির গুরুত্ব কি না বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকারের জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ করা সহজ হয়। বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। অগণিত জীবের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায়। ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ এবং অনুন্নত ছিল সেই তথ্য। ওকে, এই জিনিসগুলো তোমাদেরকে এতটা ইম্পর্ট্যান্ট নয়, এগুলো কিন্তু তোমাদের যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু তোমাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট। ট্যাক্সোনমি বা হায়ারার্কি, ঠিক আছে। তো বিভিন্ন এককের সাহায্যে জীবকে যখন সর্বনিম্ন স্তর থেকে যখন সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করা হয় তখন তাকে আমরা বলে থাকি হায়ারার্কি। এটা কিন্তু তোমাদের আসতে পারি, আমাদের এরকম বলে দিতে পারে যে বিভিন্ন এককের সাহায্যে জীবকে যখন আমরা সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করি তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলে থাকি হায়ারার্কি। তোমাদের কিন্তু এইটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস, হায়ারার্কির শ্রেণীবিন্যাস। এখানে দেখো যে শ্রেণীবিন্যাস কাঠামোতে নিচের স্তরের কয়েকটা জীবগোষ্ঠীর ওপরের স্তরের একটা জীবগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয় তাকে আমরা হায়ারার্কিলেস শ্রেণীবিন্যাস বলি। এই বিজ্ঞানী লিনিয়াস এই পদ্ধতি প্রথম প্রবর্তন করেছিলেন, লিনিয়ার হায়ারার্কি, ঠিক আছে। এতে 7টি ধাপের কথা বলেছিলেন। একে এই 7টি ধাপ আমরা কিন্তু জেনে নেব পরবর্তীতে, যেখানে আমাদের ট্যাক্সোনমির গুরুত্ব এই 7টি ধাপ। দেখো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদের কিন্তু 2 নম্বরের ক্ষেত্রেও আসে, যেটা এসএ কিউ তোমাদের কিন্তু প্রশ্ন হয়। সেই এসএ কিউর ক্ষেত্রে তোমাদের রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি এই সিকোয়েন্সে তোমাদেরকে নামগুলোকে মনে রাখতে হবে, এই সিকোয়েন্সে তোমাদের নামগুলোকে মনে রাখতে হবে। এখানে দেখো এখানে আমরা প্রত্যেকটা জিনিস 7টি ধাপ সম্পর্কে একটু জেনে নেব। প্রজাতিতে কি বলা হয়েছে না অন্যান্য জীব থেকে জননগতভাবে
বিচ্ছিন্নতাপ্রাপ্ত এবং জিন তত্ত্বগতভাবে স্বতন্ত্র এমন কতকগুলি জীবের সমাহারকে আমরা বলে থাকি প্রজাতি। গণ কি? পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটা প্রজাতি নিয়ে গঠিত গোষ্ঠীকে আমরা বলে থাকি গণ। গোত্র কি? না পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি গণকে নিয়ে আমরা গোত্র বুঝে থাকি। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি? ওকে, এখানে দেখো আমাদের যেটা রয়েছে যে আম গাছের হায়ারার্কি বা শ্রেণীগত অবস্থান, এখানে আম গাছের ক্ষেত্রে একটা দেওয়া রয়েছে এবং মানুষের হায়ারার্কি সম্পর্কে একটা দেওয়া রয়েছে। এই দুটো আমরা একটু দেখে নিই। যে এখানে দেখো রাজ্য কি রয়েছে? না উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি। বিভাগে কি? না গুপ্তবীজি। শ্রেণী কি? না দ্বিবীজপত্রী। বর্গ কি? না সেপিনডেলিস। এবং গোত্র কি? আনাকার্ডিয়েসি। ম্যাঙ্গিফেরা গণ এবং প্রজাতি হচ্ছে গিয়ে ইন্ডিকা। এখানে রাজ্য কি? দেখো রাজ্য হচ্ছে প্রাণীরাজ্য বা অ্যানিমালিয়া। পর্ব হচ্ছে কর্ডাটা। শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী। বর্গ হচ্ছে প্রাইমেটস এবং গোত্র হচ্ছে হ্যামিনিডি। গণ হচ্ছে হোমো এবং সেপিয়েন্স হচ্ছে গিয়ে প্রজাতি। ওকে, দ্বিপদ নামকরণ, দেখো দুটি পদ নিয়ে যে নামকরণ তাকে আমরা বলে থাকি দ্বিপদ নামকরণ। আমি বলেই দিলাম যে তোমাদের বেশ কয়েকটা দ্বিপদ নামকরণ কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে মুখস্থ করে নেবে। এবং দ্বিপদ নামকরণ প্রবর্তন কে করেছিলেন? দ্বিপদ নামকরণ প্রবর্তন করেছিলেন, আবারও বলেছি, ক্যারোলাস লিনিয়াস। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখো জীবের 5টি রাজ্য সম্পর্কে আমাদের উইটেকার কথা বলেছেন। উইটেকার বলেছেন যে জীবেদের 5টি রাজ্যের শ্রেণীবিন্যাস প্রবর্তন করেছিলেন, যার মধ্যে রয়েছে মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। এই 4টি সম্পর্কে একটু জেনে নিতে হবে, কারণ এখানে এসএকিউ প্রশ্ন তোমাদের হয়ে থাকে। যখনই বলে দেবে যে মনেরা সম্পর্কে লেখো বা মনেরা কি, বা রাজ্য প্রোটিস্টা কি, এই সম্পর্কে যখন লিখতে বলবে তখন কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এর বৈশিষ্ট্য দেখো, এরা এককোষী ও প্রোক্যারিওটিক এবং কোষ আণুবীক্ষণিক। কোষ প্রাচীরে প্যাপটাইডোগ্লাইকান থাকে। এদের পুষ্টি প্রক্রিয়া হয়ে থাকে স্যাপ্রোবিক এবং প্যারাসাইটিক, ঠিক আছে। এবং কোষ বিভাজনে বেম গঠিত হয় না। এরা জলে, স্থলে, অন্তরিক্ষে সর্বত্র বিরাজমান থাকে। আর উদাহরণ থেকে যদি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এবং নীলভা সবুজ শৈবাল। এখানে মনেরার উদাহরণ যদি বলি এক্সাম্পল, তাহলে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজম এবং নীলভা সবুজ শৈবাল। রাজ্য প্রোটিস্টা। প্রোটিস্টা কি? না প্রোটিস্টার এখানে বৈশিষ্ট্য হচ্ছে দেখো, এরা এককোষী এবং উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির। কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু এবং নিউক্লিয়াস উপস্থিত। এদের পুষ্টি প্রক্রিয়া সিনথেটিক এবং স্যাপ্রোট্রপিক এবং প্যারাসাইটিক হলোজৈক প্রকৃতির হয়ে থাকে। বেশিরভাগ প্লাকটন এবং গঠনকারী এবং ডিএনএতে কি থাকে? এদের হিস্টোন প্রোটিন থাকে। এখানে দেখো একটা অ্যামিবার ছবিও তোমরা দেখতে পাচ্ছ এবং একটা ব্যাকটেরিয়ার ছবিও দেখতে পাচ্ছ। তো প্রোটিস্টার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইউগ্লিনা, অ্যামিবা এবং প্যারামিশিয়াম, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। নেক্সট দেখো তোমাদের ফাঞ্জির ক্ষেত্রে যে বৈশিষ্ট্য রয়েছে, এরা কিন্তু এককোষী, বহুকোষী এবং অনুসূত্রাকার হয়ে থাকে। কোষ কি হয়? ইউক্যারি প্রকৃতির হয়ে থাকে। কোষ প্রাচীর ফাইটিন নির্মিত। এদের পুষ্টি প্রক্রিয়া কিন্তু স্যাপ্রোজোন এবং প্যারাসাইটিক সিমবায়োটিক প্রকৃতির হয়ে থাকে। এরা মৃত জৈব বস্তুর ওপরে জন্মায়, দেহে কলা গঠিত হয় না। উদাহরণ কি? ইস্ট, মিউকর, পিনিসিলিয়াম, এগুলো কিন্তু তোমাদের উদাহরণ, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের প্ল্যান্টি কি? না বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির হয়ে থাকে। এরা স্বভোজী পুষ্টি সম্পন্ন করে। এরা স্থলজ, জলজ এবং সমুদ্রের কিনারায় বসবাস করে। এদের দেহে কলা গঠিত হয়ে থাকে। শৈবাল কি? শৈবাল হচ্ছে স্পাইরোগাইরা, মস হচ্ছে পেগোনেন্ট এবং ফার্ন হচ্ছে গিয়ে ডায়েট্রোপ্রোটিস, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি? রাজ্যের ক্ষেত্রে অ্যানিমালিয়া কি? এখানে বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির হয়ে থাকে। কোষে কোষ প্রাচীর থাকে না, বড় ভ্যাকুয়াম থাকে, প্লাস্টিড থাকে না, হলোজৈক পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে। এরা জলজ, স্থলজ, স্বাধীনজীবী এবং পরজীবী রূপে বসবাস করে। দেহে কলা, অঙ্গ, তন্ত্র ইত্যাদি গঠিত হয়েছে। ওকে,
এর উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি পরিফেরা, অঙ্গুরিমাল কেঁচো, সন্ধি চিংড়ি, কম্বোজ শামুক এবং কণ্টকতকীয় যেটা তারা মাছ। ওকে, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস যদি আমরা দেখি তাহলে কিন্তু বেশ কয়েকটা ভাগ আমরা পাবো। যে পৃথিবীতে অগণিত উদ্ভিদের বাস, জলে, স্থলে, পাহাড়, পর্বতে, সমুদ্রে এবং মরুভূমিতে সর্বত্র উদ্ভিদ বিরাজমান। এদের মধ্যে নানা রকমের বৈচিত্র্যতা আমরা লক্ষ্য করতে পারি। এদের মধ্যে যেমন মিল আছে, যেমন সমস্ত সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তেমন এদের মধ্যে নানান প্রভেদও দেখা যায়। যেমন বসবাসস্থানের পার্থক্য, জীবনযাত্রার পার্থক্য। উদ্ভিদের প্রধান যদি গোষ্ঠীগুলি দেখি সেগুলোর মধ্যে দেখো রয়েছে অ্যালগি, তারপরে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপরে জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এগুলো কিন্তু তোমাদের দেখতে পাওয়া যায়। দেখো শৈবাল, মশ এবং ফার্ন সম্পর্কে আমরা একটু জেনে নিই। যেটা হচ্ছে অ্যালগি, যেটা হচ্ছে শৈবাল, মশবর্গ যেটাকে আমরা বলে দেখি ব্রায়োফাইটা, এবং যেটা টেরিডোফাইটা সেটা হচ্ছে ফার্নবর্গ। তো এখানে দেখো শৈবালের ক্ষেত্রে যদি আমরা দেখি, এরা কিন্তু সমাঙ্গদেহী হয়ে থাকে। এদের দেহে মূল, কাণ্ড, পাতা বিভেদিত নয়। মশবক দেখো এদের কি বলা হয়েছে, এদের দেহে কাণ্ড সদৃশ অংশ এবং পাতা সদৃশ অংশ থাকে, কিন্তু মূল থাকে না। মূলের পরিবর্তে রাইজোয়েড থাকে। কি থাকে? মূলের পরিবর্তে মশবর্গের ক্ষেত্রে রাইজোয়েড থাকে। ইম্পর্টেন্ট রয়েছে কিন্তু, তোমাদের এগুলোকে মনে রাখতে হবে। এদের দেহে মূল, কাণ্ড, পাতা বিভেদিত। কাণ্ড রাইবোজোম প্রকৃতির, পাতা দুই প্রকার, একটা হচ্ছে শুষ্ক ক্ষুদ্র এবং শুষ্ক মাইক্রোফাইলাম, এবং বড় প্রসারিত মেগাফাইলাম থাকে। ওকে, একটা লাইনও কিন্তু আমরা বাদ দেব না, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হয়। এরপরে দেখো এরা কিন্তু জলজ প্রকৃতির হয়ে থাকে শৈবাল। আর এরা কিন্তু মশবক যারা রয়েছে তারা বেশিরভাগ উদ্ভিদ ভিজে স্থানে জন্মায়, তবে নিষেকের সময় এরা জলের প্রয়োজন হয়ে থাকে। তাই এদের আমরা কি বলে থাকি? উভচর উদ্ভিদ। আর এরা স্থল প্রকৃতির, স্থলজ প্রকৃতির হয়ে থাকে। রক্ত সংবহন কলাতন্ত্র এদের থাকে না। তাহলে শৈবালের ক্ষেত্রে সংবহন কলাতন্ত্র কিন্তু থাকে না। আর মশবর্গের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এদের জাইলেম এবং ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলা থাকে, পরিবর্তে সরল পেরানকাইমাও কলা থাকে। উদ্ভিদ দেহে জাইলেম এবং ফ্লোয়েম কলা দিয়ে গঠিত সংবহন কলা উপস্থিত থাকে। আর এখানে বেশ কয়েকটা উদাহরণ তোমাদের রয়েছে, যেখানে দেখো তোমাদের শৈবাল, ভলভক্স, স্পাইরোগাইরা, এখানে দেখো রিক্সিয়া, থ্যালাস প্রকৃতির, এই সমস্ত কিন্তু তোমাদের রয়েছে। এরপরে যেটা রয়েছে দেখো ব্যক্তবীজী এবং গুপ্তবীজী। এই প্রকার উদ্ভিদ দীর্ঘ, কষ্টাল, বহুবর্ষজীবী, চিরহরিত বৃক্ষজাতীয় হয়ে থাকে। এই প্রকার উদ্ভিদ বিরুৎ, গুল্ম এবং বৃক্ষজাতীয় হয়ে থাকে। এদের ফল গঠিত হয় না, বীজগুলি নগ্ন প্রকৃতির, তাই এরা ব্যক্তবীজী। এদের প্রকৃত ফল গঠিত হয়, ফলের মধ্যে বীজ অবস্থান করায় এদের গুপ্তবীজী বলা হয়ে থাকে। বীজে একাধিক বীজপত্র থাকে, বীজপত্রের সংখ্যা একটি বা দুটি। গর্ভাধানের পূর্বে শস্য গঠিত হয়, অর্থাৎ শস্য হ্যাপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। এদের শস্য গুপ্তবীজের ক্ষেত্রে ট্রিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো তোমাদের একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, সেটা একটু দেখে নিই। সেটা কি না, একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বিরুৎ জাতীয় হয়ে থাকে, আর দ্বিবীজপত্রী কিন্তু বৃক্ষ জাতীয় হয়ে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা, বেশিরভাগ কিন্তু বহুবর্ষজীবী হয়ে থাকে এবং বিরুৎ এবং গুল্মের সংখ্যা কিন্তু কম থাকে। আর এদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই একবর্ষজীবী হয়ে থাকে। এটাই তোমাদের মনে রাখলেই হবে। একবীজপত্রীর মধ্যে তোমরা জানো ধান, গম, ভুট্টা, এবং দ্বিবীজপত্রীর ক্ষেত্রে আম, মটর, ছোলা, এগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস। এখানে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস দেখতে গেলে আমাদের যেটা প্রথমেই আমরা দেখতে পাই সেটা হচ্ছে করডাটা এবং নন করডাটা। এরপরে যে ভাগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা জেনে নেব। এখানে পুরো অংশটা তোমাদের দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওকে, দেখো তো এদের নন কার্ডাটা বা অকার্ডাটা কাদের বলা হয় না, এদের নটো কার্ড থাকে না, তাই এদের নন কার্ডাটা বলে থাকি। এদের নিম্নলিখিত পর্বে ভাগ করা হয়েছে, যথা পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, নিমোটোডা, অ্যানিলিডা, আর্থোপোডা, মোলাস্কা এবং একাইনোডার্মাটা। প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। এবং একটু দেখে নাও কর্ডাটা কি না। কর্ডাটা হচ্ছে একটা পর্ব, এদের 4টি উপবর্গে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে হোমিকর্ডা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটা পর্বকে 2টি অধিশ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, যেটা হচ্ছে অ্যাগনাথা আর নেতাস্টোমাথা।
উপপর্ব নেতষ্টমাথা 6টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কন্ড্রিকথিক, এক্সট্রিকথিক্স, অ্যামফিবিয়া, রিপ্টিলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া। এইটা আমরা দেখো ছকের সাহায্যে একটু দেখে নিই। এখানে যে এই কথাগুলো বললাম না, এটা ছকের সাহায্যে তোমাদের দেওয়া রয়েছে। অ্যানাম্যালিয়াকে আমরা দুটি শ্রেণীতে ভাগ করে থাকি, একটা হচ্ছে কর্ডাটা আর একটা হচ্ছে নন কর্ডাটা। এই নন কর্ডাটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। সেটা হচ্ছে পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথিস, নিমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হোমিকর্ডাটা। ওকে, আর এই কর্ডাটার মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে একনাথা আর একটা হচ্ছে ন্যাতস্টোমাথা। আর এই একনাথাকে একটা ভাগ হচ্ছে কি সাইক্লোস্টোমাটা, আর এই যে ন্যাতাস্টোমাটাকে আমরা যেগুলোকে ভাগ করে থাকি সেটা হচ্ছে কি না কন্ড্রিকথিক্স, অ্যাস্ট্রিকথিস, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভিস এবং ম্যামালিয়া। ওকে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা জেনে নেব। এখানে দেখো পরিফেরার এক্সাম্পল মনে রাখতে হয় এবং বৈশিষ্ট্য তোমাদের কিন্তু মনে রাখতে হয়। এই পরিফেরা বা ছিদ্রাল প্রাণী এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা সাইকন হয়ে যাবে এবং ইউস্পঞ্জিয়া হয়ে থাকে। ঠিক আছে, এদের কি না দেহ প্রাচীরে অসংখ্য ছিদ্র বা পোর থাকে, যাদের মাধ্যমে দেহের মধ্যে জল এরা প্রবেশ করাতে পারে। দেহে কি থাকে, নালিকাতন্ত্র থাকে এবং দেহে কাইনোসাইট কোষ পরিবেষ্টিত একাধিক গহ্বর উপস্থিত থাকে। আশা করি তোমরা ছবি দেখে এটা কিন্তু বুঝতে পারছো। এরপরে দেখো নিডারিয়ার অন্তর্গত হচ্ছে হাইড্রা এবং অ্যারিলিয়া। এখানে এদের বৈশিষ্ট্য যদি আমরা দেখতে যাই, দেহত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে এবং দেহ অভ্যন্তরে সিলেন্টেরেন উপস্থিত থাকে এবং মুখছিদ্র কোর্সিকা বিশিষ্ট হয়ে থাকে। ওকে, নিডারিয়ার ক্ষেত্রে। এবং দেখো টিনোফেরা কি না, টিনোফেরা যদি আমরা দেখি তাহলে হচ্ছে গিয়ে বেরো হয়ে যাবে এবং হর্মিফোরা হয়ে যাবে। এখানে দেখো টিনোফেরার ক্ষেত্রে আমরা দেহ দ্বি আবরণীভাবে প্রতিসম এবং দেহত্বকে ক্লোরোপ্লাস্ট কোষ থাকে, দেহের সমদূরত্বে অবস্থিত 8টি কম্পোপ্লেট থাকে। ওকে, নেক্সট হচ্ছে দেখো প্লাটিহেলমিনথিস, দেহে চ্যাপ্টা পাতার মতো ফিতের মতো থাকে। এদের হচ্ছে গিয়ে সিলোম অনুপস্থিত থাকে এবং এদের স্নায়ুতন্ত্র মহিস্রদিশ হয়ে থাকে, যেটা হচ্ছে কি না ফিতাকৃমি এবং যকৃৎ কৃমি। প্রত্যেকে মনে রাখবে প্লাটিহেলমিনথিসের অন্তর্গত রয়েছে কি না যকৃৎ কৃমি এবং ফিতাকৃমি। আর এখানে নিমাটোডার ক্ষেত্রে আমরা দেখতে পারি সেটা হচ্ছে গোল কৃমি এবং গোদ কৃমি, যাদের দেহে পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে এবং দেহে ছদ্মশিলম উপস্থিত থাকে এবং রক্ত সংবহন তন্ত্র এদের কিন্তু উপস্থিত থাকে না। নেক্সট দেখো তোমাদের অঙ্গুরিমাল, যেটা হচ্ছে অ্যানিলিডা, সেটা কিন্তু কেঁচো বা জোঁককে আমরা বলতে পারি। এদের দেহে অসংখ্য আংটির মতো খণ্ডক দিয়ে গঠিত থাকে, রেচনতন্ত্র হয়ে থাকে নেফ্রিডিয়া এবং রক্ত সংবহন তন্ত্র এদের কিন্তু বদ্ধ প্রকৃতির হয়ে থাকে। আর্থাপোডা বা সন্ধিপদ কি না দেহ কাইটিন নির্মিত বহিকঙ্কাল দ্বারা আবৃত, তারপরে সিন্ধল উপাঙ্গ উপস্থিত থাকে এবং রক্ত সংবহন তন্ত্র কি হয়ে থাকে, মুক্ত প্রকৃতির হয়ে থাকে। নেক্সট দেখো তোমাদের মোলাস্কা দেখো দেহ নরম এবং অখণ্ডিত, অঙ্কদেশে মংসাল পদ উপস্থিত থাকে, দেহ মেন্টাল পর্দা দ্বারা আবৃত থাকে। জল শামুক যেটা হচ্ছে ঝিনুক, এটা মোলাস্কার অন্তর্গত, জল শামুক এবং ঝিনুক। নেক্সট হচ্ছে একাইনোডার্মাটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সমুদ্র শসা এবং তারা মাছ, এই দুটোকে আমরা বলতে পারি। দেহ কণ্টকময় ত্বক দ্বারা আবৃত, দেহ জল সংবহন তন্ত্রে উপস্থিত এবং গমন অঙ্গ কি, গমন অঙ্গ হচ্ছে নালীপথ। তারপরে হোমিকর্ডাটা কি, হোমিকর্ডাটা হচ্ছে গিয়ে ব্যাবডো পিউরা এবং বালানো গ্লাসাস। দেহ কি হয়ে থাকে না প্রোবোসিস কলার এবং ট্র্যাঙ্ক নিয়ে গঠিত হয়ে থাকে, গলবিলের পাশে ইউ আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান থাকে। নেক্সট হচ্ছে দেখো কর্ডাটা, ভ্রূণ অবস্থায় সারা জীবন ধরে নটোকার্ড থাকে এবং দেহপৃষ্ঠে ফাঁপা নাভিকার্ড থাকে। জীবনের যে কোনো দশায় গলবিলের দুই পাশে ফুলকা ছিদ্র থাকে, যেটা হচ্ছে রুই মাছ এবং কুনো ব্যাং। নেক্সট হচ্ছে কি না ইউরোকর্ডাটা আর সাপেলোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এখানে দেখো ইউরোকর্ডাটা কি না নটোকার্ড কেবল লার্ভার লেজে অবস্থিত, দেহের টিউনিক দিয়ে আবৃত, গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র থাকে, যেটা হচ্ছে অ্যাসিডিয়া এবং মলগিউল
এবং সেফালোকর্ডাটার ক্ষেত্রে দেখো নটোকার্ড পৃষ্ঠদেশের তুণ্ড থেকে ল্যাজ বেশিরভাগ পর্যন্ত বিস্তৃত, দেহের দুপাশে ভি আকৃতির মাইটোম পেশি থাকে সেফালোকর্ডাটার ক্ষেত্রে, ঠিক আছে। আর ভার্টিব্রাটার ক্ষেত্রে আমরা দেখো রুই মাছ এবং কোনো ব্যাংকে আমরা বলতে পারি, যেটা দেহে মেরুদণ্ড উপস্থিত থাকে এবং করটি উপস্থিত থাকে, সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির হয়ে থাকে। একনাথা এবং নেটাস্টোমাথা কি না, একনাথার ক্ষেত্রে দেখো মুখে চোয়াল থাকে না এবং বহিঃকঙ্কাল থাকে না, যেটা হচ্ছে গিয়ে ল্যাম্প্রে এবং হ্যাগফিস, ঠিক আছে, যুগ্ম উপাঙ্গ থাকে না। নেটাস্টোমাথা কি না, মুখে চোয়াল থাকে, নাসারন্ধ্র একজোড়া এবং যুগ্ম উপাঙ্গ উপস্থিত। নেক্সট দেখো তোমাদের সাইক্লোস্টোমাটা কি না, মুখ চোয়ালবিহীন, মুখছিদ্র গোলাকার এবং চোষকযুক্ত, চর্ম আঁশবিহীন, মসৃণ, মিউকাস গ্রন্থি যুক্ত হয়ে থাকে, মৃক্সিন এবং প্রোটোমাইজন হয়ে থাকে। কন্ড্রিক্রথিস বা তরুণাস্থি বিষ্ঠিত মাছ, যেটা দেহ অনুবীক্ষণিক প্লাক্লোয়েড আঁশ দ্বারা আবৃত এবং অন্তঃকঙ্কাল তরুণাস্থিতময়, মুখছিদ্র মস্তকের অঙ্কদেশে অবস্থিত, যেটা হচ্ছে হাঙ্গর এবং টার্পেডো। অ্যাস্ট্রিক্রথিস বা অস্থিবেষ্টিত মাছ কি না, দেহে বীক্ষণিক সাইক্লোয়েড এবং টিনয়েড গ্যানয়েড আঁশ দ্বারা আচ্ছাদিত, অন্তঃকঙ্কাল অস্থিময় এবং মুখছিদ্র মস্তকের সম্মুখভাগে অবস্থিত, যেটা হচ্ছে রুই মাছ এবং কাতলা মাছ আমরা দেখি। এরপরে দেখো উভচর বা অ্যাম্ফিবিয়া যদি বলা হয়, সেটা হচ্ছে সোনা ব্যাং, কোনো ব্যাং আমরা জানি। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে এটা কিন্তু উভচর, অ্যাম্ফিবিয়া মানে এটা কিন্তু মনে রাখবে চর্মসিক্ত এবং নগ্ন প্রকৃতির হয়ে থাকে এবং শৈশবকালে জলে এবং পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে অতিবাহিত হয়। অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখবিহীন আঙ্গুল কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে র্যাপটিলিয়া বা সরীসৃপ, যেটা গিরগিটি টিকটিকিকে আমরা বলে থাকি। দেহত্বক কী হয়, ওদের শুষ্ক এবং অ্যাপিডার্মাল আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এটি পদে নখরযুক্ত 5টি করে আঙুল থাকে এবং অবসারণী ছিদ্র আড়াআড়িভাবে এদের অবস্থিত থাকে। অ্যাবিস বা পক্ষী, যেটা পায়রা বা চিলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, দেহ পালক দ্বারা আবৃত এবং অগ্রপদ ডানায় রূপান্তরিত। নেক্সট দেখো তোমাদের না ম্যামালিয়া বা স্তন্যপায়ী, এটাই লাস্ট তোমাদের, দেহ লোম দ্বারা আবৃত থাকে, তারপরে স্তন গ্রন্থি থাকে এবং স্ত্রী প্রাণীদের ক্ষেত্রে সেটা সক্রিয়, এবং কর্ণছদ্র এবং পল্লব লোম উপস্থিত থাকে, যেটা হচ্ছে গিনিপিগ এবং খরগোশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি। এখানে কিন্তু বেশ কয়েকটা তোমাদের বিজ্ঞানসম্মত নাম রয়েছে, প্রত্যেকে কিন্তু বিজ্ঞানসম্মত নামগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট দিন আমরা পরের চ্যাপ্টার শুরু করব। এখানে আমরা যেই জিনিসগুলো পড়লাম তোমরা বাড়িতে সেলফ এভাবেই তোমরা রিডিং পড়বে এবং যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলোকে দাগ করবে এবং মুখস্থ করবে। এখানে কিন্তু কোনো জাদুবিদ্যা কাজ করবে না, প্রপার জিনিস তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এই বই থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন তুলে দেওয়া হয়। ওকে, তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে কিন্তু ক্লাস করতে বা ক্লাস দিতে আরও অনুপ্রাণিত হব। এবং তোমরা যে বন্ধুরা তোমাদের এএনএম জিএনএমে প্রিপারেশন নিচ্ছে এই চ্যানেলটি তাদেরকে শেয়ার করে দাও, তাহলে কিন্তু তারাও উপকৃত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।